হ্যালো স্টুডেন্টস, আজ আমরা নবম শ্রেণীর 11 নম্বর চ্যাপ্টারে রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখানে দেখো একটা ছক দেওয়া আছে। গ্রামের 50টি পরিবারের খাদ্যের জন্য দৈনিক খরচ দেওয়া আছে টাকায়। ঠিক আছে, কারো 145 টাকা খরচ ডেইলি, কারো 150 টাকা, কারো 200 টাকা, এরকম করে কোনো পরিবারে 175 টাকা, কোনো পরিবারের 75 টাকা, কোনো পরিবার 90 টাকা, এরকম করে দৈনিক খরচ হয়। সেটা একটা ছকের সাহায্যে দেওয়া আছে। ঠিক আছে, তো এই যে ছকের সাহায্যে দেওয়া আছে, এটাকে যদি আমি নিচে এইভাবে সাজিয়ে লিখি, দেখো মোট এখানে কটা পরিবার আছে? 50টি পরিবার আছে। তাহলে সেটা যদি আমি সাজিয়ে লিখি, দেখো এখানে সব থেকে কম কত আছে? সবচেয়ে কম আছে 75। ঠিক আছে, সব থেকে বেশি কত আছে? সব থেকে বেশি আছে সব থেকে বেশি আছে 275। তাহলে দেখো এখানে দেখো কারো 75 টাকা যে খরচ হচ্ছে, সেটা কতজন পরিবারের খরচ হচ্ছে আমরা যদি হিসাব করে দেখি, দেখবো এখানে যে 75 4 জনের হচ্ছে। 90টা দেখবো, এখানে খুঁজে দেখবো 90 তিনটা পরিবারের খরচ হচ্ছে। 110 টাকা 6টা পরিবারের হচ্ছে। 125 টাকা 7টা পরিবারের খরচ হচ্ছে। 145 টাকা এরকম পরিবারের সংখ্যা 5। 150 টাকা খরচ হচ্ছে, এরকম পরিবারের সংখ্যা হচ্ছে 6। 175 টাকা খরচ হচ্ছে, এরকম পরিবারের সংখ্যা 5। ঠিক আছে, 190 5, 203, 225 4, 250 1, 275 1। এবার এগুলো হচ্ছে কি বলি আমরা? পরিসংখ্যা বলি। মানে 75 টাকা খরচ হয় এরকম পরিবারের সংখ্যা কত? 4। এটা টেলিমার্ক করলে কি হবে? জাস্ট 4টা এরকম দাগ হবে। এবার দেখো 90 টাকা খরচ হচ্ছে, এরকম পরিবারের সংখ্যা কটা আছে? 3টা আছে। তাহলে এখানে কি হবে? 3টা এরকম দাগ হবে। এবার দেখো 110টা টাকা খরচ হচ্ছে, এরকম পরিবারের সংখ্যা আছে 7। তখন আমার কি হবে? 6 আছে। তখন আমার কি হবে? এরকম 4টা দাগ দেবো, তারপর ক্যাপিটাল এন এর মতো করে এভাবে একটা দাগ দেবো। তাহলে 5 আর একে 6। এরকম যত বেশি থাকবে, এখানে যেমন 7 আছে, ধরো 1 2 3 4 পর্যন্ত এরকম দাগ হবে। তারপরে 5 হলো, তবে 6 7, এইভাবে এগুলো টেলিমার্ক করা আছে। তাহলে রাশিবিজ্ঞানে এই সমস্ত মানে এগুলোকে আমরা বলি কাঁচা তথ্য। ঠিক আছে, এই যতগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে কাঁচা তথ্য বা র ডাটা। তাহলে সেগুলোকে আমরা সাজিয়ে এভাবে লিখতে পারি। তাহলে এগুলো লেখার আগে বা রাশিবিজ্ঞানের বিভিন্ন আরও যে অঙ্কগুলো আছে সেগুলো করার আগে আমরা কিছু জিনিস সম্বন্ধে জানবো। যেমন চল কাকে বলে? ঠিক আছে, চল কাকে বলবো না? সংখ্যাগত লক্ষণকে চল বা ভেরিয়েবল বলা হয়। যেমন পরিবারের দৈনিক খরচ। পরিবারের দৈনিক খরচ তো আর এক হতে পারে না, এটা পরিবর্তনশীল। আজকে 120 টাকা হলে কোনোদিন 125 টাকা হলো, সুতরাং এটা একটা চল। চল আবার দু রকমের হয়, একটা হচ্ছে বিচ্ছিন্ন বা ডিসক্রিট চল, একটা হচ্ছে অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস চল। ঠিক আছে, বিচ্ছিন্ন আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন। তাহলে বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন চল কাকে বলবো না? বিচ্ছিন্ন চল হচ্ছে কি না, যে চল দুটি সংখ্যার ভিতর সব মান গ্রহণ করতে পারে না, তাকে বিচ্ছিন্ন চল বলে। দুটো সংখ্যার ভিতর মানে যে চল দুটো সংখ্যার ভিতর কি করে সব মান, এটা মাথায় রাখতে হবে, সব মান গ্রহণ করতে পারে না, তাকে বিচ্ছিন্ন চল বলে। ঠিক আছে, যেমন দেশে নদীর সংখ্যা। কোন দেশে নদীর সংখ্যা হয়তো 100, আবার কোন দেশে হয়তো 120। তাহলে এই 100 এবং 120 এর মধ্যে 101 হতে পারে, 102 হতে পারে। কখনো নদীর সংখ্যা যদি আমি বলি 100 আর 101 এর মধ্যে কোন নদীর সংখ্যা একটা 100.5 কখনো নদীর সংখ্যা হয় কি? হয় না। তার জন্য এটা হচ্ছে বিচ্ছিন্ন চল। মানে যে চল দুটি সংখ্যার ভিতর সব মান গ্রহণ করতে পারে না। যেমন 100 আর 101, এই দুটোর মাঝে আমি ধরছি 100.5, এই মানটা কিন্তু গ্রহণ করতে পারে না, তার জন্য এটা হচ্ছে বিচ্ছিন্ন চল। অবিচ্ছিন্ন চল কাকে বলবো? যেটাকে কন্টিনিউয়াস ভেরিয়েবল বলা হয়। যে চল দুটি সংখ্যার ভিতর যে কোনো মান গ্রহণ করতে পারে সেই চলকে অবিচ্ছিন্ন চল বলে। যেমন কোনো ছাত্রের ওজন, উচ্চতা, এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চল। কোনো ছাত্রের ওজন হয়তো 40 কেজি হতে পারে,
আবার 40.5 কেজিও হতে পারে। অর্থাৎ 40 মানে সব মান, দুটো যে চল আছে সেই দুটোর মাঝে যত রকমের মান আছে সব মান গ্রহণ করতে পারে, একে বলা হচ্ছে অবিচ্ছিন্ন চল বা কন্টিনিউয়াস ভেরিয়েবল। উচ্চতা যদি বলি, কারো হয়তো উচ্চতা 167 সেমি, কারো আবার 167.13 সেমি হতে পারে। এইগুলোকে বলা হচ্ছে অবিচ্ছিন্ন চল। এবার আসবো গুণ লক্ষণ বা গুণ কাকে বলবো না, রাশিবিজ্ঞানে পরিবর্তনশীল লক্ষণকে গুণ লক্ষণ বা গুণ বলে। যেমন কোনো বাড়িতে যতগুলো ইলেকট্রিক সুইচ থাকে তার দুটি অবস্থা, একটা হচ্ছে জ্বালানো, একটা হচ্ছে নিভানো। প্রসার কাকে বলে না, প্রসার হচ্ছে কোনো প্রদত্ত রাশি তথ্যের চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের অন্তর হলো প্রসার বা রেঞ্জ। যেমন আগের পরিসংখ্যাতে আমার সর্বনিম্ন কত ছিল, 75 ছিল সর্বনিম্ন মান ছিল। আগের যে বিভাজন তালিকাটা ছিল সর্বনিম্ন মান ছিল কত, 75, সর্বোচ্চ মান ছিল 275। তাহলে এক্ষেত্রে প্রসার কত হচ্ছে, 275 - 75 সমান হচ্ছে 200। তাহলে প্রসার হচ্ছে 200। এটাকে যদি আমি 5টি, 6টি, 7টি বা 10টি যদি শ্রেণীতে ভাগ করি, তাহলে কি হবে, প্রতিটি শ্রেণীর কত দৈর্ঘ্য হবে। আমি এখানে 6টা শ্রেণীতে ভাগ করছি, 6টা শ্রেণী, তাহলে 200/6 সমান 33.33 হচ্ছে। এটা আমি 34টা করতে পারি, ঠিক আছে, মানে এদের মধ্যে যে শ্রেণী দৈর্ঘ্যটা, শ্রেণী দৈর্ঘ্য 34 করতে পারি বা 35ও করতে পারি। তাহলে এখানে আমি শ্রেণী দৈর্ঘ্য 35 ধরে একটা ছক করব, ঠিক আছে। এই যে তথ্যের প্রসার 200, সেই 200 এত বড় যে তথ্যটা, এই তথ্যটাকে কি করব, এর প্রসার হচ্ছে 200, এটাকে আমি 6টা শ্রেণীতে ভাগ করব। তাহলে 6টা শ্রেণীতে ভাগ করার জন্য আমি 6 দিয়ে ভাগ করলাম, দেখছি প্রায় 33.33। আমি সুবিধার ক্ষেত্রে 35টা ধরে নিচ্ছি, ঠিক আছে। 35টা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। এরপর দেখো আমার এখানে সর্বনিম্ন মান কত ছিল, 75 ছিল, কিন্তু আমি যখন শ্রেণী করব সেই শ্রেণীর সর্বনিম্ন মানটাকেই নিম্ন শ্রেণী, ঠিক আছে, আর সর্বোচ্চ মানটাকে উচ্চ শ্রেণী, এমন কোনো কথা নয়। আমি এর সুবিধা মতো এর থেকে কিছু কম মানও ধরতে পারি। তাহলে এখানে আমি 70 ধরছি, 70 নিম্ন সীমাটা হচ্ছে 70। এরপরে কত হয়েছে আমার শ্রেণী দৈর্ঘ্য 35 ধরছি আমি, তাহলে 70 থেকে 35 কত হয়, 105। 105 থেকে 140, 35 আরো যোগ করলাম, 140-এর সঙ্গে আরো 35 যোগ করলে কত, 175। 175 সঙ্গে 35 যোগ করলে 210, 210 থেকে 35 যোগ করলে 245, 245 থেকে 35 যোগ করলে 280। এরপর আগের যে ছকটা করেছিলাম সেটা যদি আমরা দেখি, এখানে দেখো 70 থেকে আমি করেছি কত, 105 পর্যন্ত করেছি। তাহলে 70 থেকে 105 মানে এই দুটো পরিসংখ্যা পাচ্ছি কত, 4 + 3 = 7 পাচ্ছি। সেভাবে এটা করা হয়েছে। 70 থেকে 105 7 হচ্ছে পরিসংখ্যা, 105 থেকে 140 পরিসংখ্যা হচ্ছে 13, 140 থেকে 175 পরিসংখ্যা হচ্ছে 11, 175 থেকে 210 পরিসংখ্যা হচ্ছে 13, 210 থেকে 245 পরিসংখ্যা 4, 245 থেকে 280 হচ্ছে পরিসংখ্যা 2। এখানে টেলিমার্ক আগের বারে দেখিয়েছি 7 আছে, মানে এরকম 4টা দাগ হয়ে একটা ক্রস হবে, তাহলে 5 হলো 2 7। 13 আছে 1 2 3 4, একে 5, এখানে করবো 6 7 8 9, এভাবে 10 11 12 13, এখানেও 1 2 3 4, এভাবে 5 6 7 8 9 10 11, এভাবে বাকিগুলো করা হয়েছে। এরপরে আসবো আমরা শ্রেণী অন্তর কাকে বলবো। শ্রেণী অন্তর কাকে বলবো না, বিস্তৃত প্রসার আছে, মানে আমার ওইখানে কত, যেমন বিস্তৃত প্রসার কত ছিল, 200 ছিল, তাহলে সেই রকম বিস্তৃত প্রসার আছে, এরকম চলের মানগুলিকে কি করে, কতকগুলি শ্রেণী বা বিভাগে ভাগ করা যায়। এইরকম প্রত্যেকটা শ্রেণীকে শ্রেণী অন্তর বা ক্লাস ইন্টারভেল বলা হয়, ঠিক আছে। এখানে শ্রেণী অন্তর মানে বিস্তৃত প্রসার আছে, এরকম চলের মানগুলিকে কতকগুলি শ্রেণী বা বিভাগে ভাগ করা হয়, এরকম প্রত্যেকটি শ্রেণীকে শ্রেণী অন্তর বলা হয়। এখানে দেখো এটা একটা শ্রেণী অন্তর, এটা একটা শ্রেণী অন্তর, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা
এগুলো হচ্ছে এক একটা শ্রেণী বা শ্রেণী অন্তর, ক্লাস ইন্টারভেল বলা হচ্ছে। দেখি এক্ষেত্রে প্রসার আমার কত হচ্ছে, সব থেকে কম ছিল, সব থেকে কম চল কত হলো 70, সব থেকে বেশি 280, তাহলে 280 মাইনাস 70 সমান 210। শ্রেণী পরিসংখ্যা কাকে বলবো, ক্লাস ফ্রিকোয়েন্সি যেটাকে বলা হয়। শ্রেণী পরিসংখ্যা হচ্ছে কি না, কোন শ্রেণীর অন্তর্গত মানগুলির যে সংখ্যা সেটাকে শ্রেণী পরিসংখ্যা বলা হয়। যেমন এখানে দেখো এই শ্রেণীটাতে 70 থেকে 105 শ্রেণীটাতে কটা আছে, 7 আছে, তাহলে এটা হচ্ছে পরিসংখ্যা। 105 থেকে 140 কটা সংখ্যা আছে, 13, তাহলে এটার পরিসংখ্যা হচ্ছে 13, তাহলে এটা হচ্ছে শ্রেণী পরিসংখ্যা। শ্রেণী সীমা কাকে বলবো না, কোন শ্রেণী চলের প্রান্তস্থ মানদ্বয়কে শ্রেণী সীমা বলা হয়। যেমন আমার আছে 70 থেকে 105, ঠিক আছে, এটা হচ্ছে প্রান্তস্থ মান, শ্রেণী সীমা বলা হয়। মানে এটা হচ্ছে চলের প্রান্তস্থ মান, কোন শ্রেণীর চলের প্রান্তস্থ মানদ্বয়কে শ্রেণী সীমা বলা হয়। তাহলে প্রান্তস্থ মানদ্বয় একটা হচ্ছে 70, একটা হচ্ছে 105, তাহলে এই দুটোকে বলা হচ্ছে শ্রেণী সীমা। এবং নিম্ন সীমা, ঊর্ধ্ব সীমা। নিম্ন সীমা কাকে বলবো না, একটি নির্দিষ্ট শ্রেণীর সীমা, একটা নির্দিষ্ট শ্রেণী সীমাদ্বয়ের ক্ষুদ্রতর মানটি নিম্ন সীমা। যেমন এখানে দেখো 70 থেকে 105 এর নিম্ন সীমা হচ্ছে 70, আর উচ্চ সীমা ঊর্ধ্ব সীমা হচ্ছে বৃহত্তর মানটিকে ঊর্ধ্ব সীমা বলে। এখানে 105টা হচ্ছে ঊর্ধ্ব সীমা। যেমন উদাহরণ আমি লিখতে পারি 140 থেকে 175, ঠিক আছে, এই শ্রেণীটার নিম্ন সীমা হচ্ছে 140 আর ঊর্ধ্ব সীমা হচ্ছে 175। এই যে শ্রেণী সীমা, ঠিক আছে, এই শ্রেণী সীমাটা হচ্ছে কি না, শ্রেণী দুটা পদ্ধতি আছে, একটা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি, আর একটা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। এই শ্রেণী বহির্ভূত পদ্ধতি এবং শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিটি কি সেটা জানতে হবে। শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে কি হয় না, প্রতিটি শ্রেণীর ঊর্ধ্ব সীমাটা, এই পদ্ধতিতে কি হয়, শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে হয় প্রতিটি শ্রেণীর ঊর্ধ্ব সীমা ঠিক পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হিসেবে প্রকাশ করা হয়, এবং শ্রেণীর ঊর্ধ্ব সীমা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হয় না, সেটি কি হয় ঠিক পরবর্তী শ্রেণীটিতে অন্তর্ভুক্ত হয়। যেমন দেখো 70 থেকে 105 এই ছকটাতে 70 থেকে 105, এই যে এখানে 105টা কিন্তু এইটা হচ্ছে ঊর্ধ্ব সীমা, এটা কিন্তু এই শ্রেণীতে না থেকে পরের শ্রেণীতে নিম্ন হিসাবে যুক্ত হয়, নিম্ন সীমা হিসাবে যুক্ত হয়। এবং এই 115টা যখন গুনতি করা হয়, 105টা যখন গুনতি করা হয়, তখন এই দ্বিতীয় শ্রেণীতে গুনতি করা হয়, যোগ করা হয়। এখানে 70 থেকে 105 মানে আমি ক্যালকুলেশন যখন গুনতি করো কটা আছে 70 থেকে 105, তখন 70 থেকে 105-এর আগে পর্যন্ত, মানে এই ঘরে আমি 105টা নেব না, নেব কোন ঘরে, তার পরের ঘরে। 105 থেকে 140টা এই ঘরে নেব না, তার পরের ঘরে 140টাকে নেব। 140 থেকে 175, তাহলে 175টাকে এখানে না নিয়ে এই ঘরে ক্যালকুলেশন, 210টাকে এই ঘরে ধরবো, আর 245টাকে এই ঘরে ধরবো। এটা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি। আর শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি কি না, শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিতে প্রতিটি শ্রেণীর নিম্ন সীমা, ঊর্ধ্ব সীমা নির্দেশক সংখ্যাগুলি ওই শ্রেণীর মধ্যেই থাকে, ঠিক আছে। যেমন 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89, এগুলো কি হয়, 60 থেকে 69 ওই শ্রেণীর মধ্যেই থাকে, 70 থেকে 79 ওই শ্রেণীর মধ্যেই থাকে, এগুলো পরের শ্রেণীতে অন্তর্ভুক্ত হয় না, ওই শ্রেণীতেই অন্তর্ভুক্ত হয়। এরপর দেখো এইখানে যে আমার 60 থেকে 69 হলো, 70 থেকে 79 হলো, 80 থেকে 89 হলো, এই যে মাঝে ধরো 79 থেকে 80, এই দুটোর মাঝে তো একটা গ্যাপ রয়ে গেল, তাই না। তাহলে এই গ্যাপটা দূর করার জন্য কি করা হয় না, গ্যাপটা দূর করার জন্য আমাদেরকে শ্রেণীর সীমানা বের করতে হয়, ক্লাস বাউন্ডারিজ। শ্রেণী সীমানাটা কি না, কোনো রাশি তথ্যের ক্রমিক শ্রেণীগুলির পরপর ধরো 70 থেকে 105, 105 থেকে 140, 140 মানে যেটা শেষ হয় সেটা আবার শুরু হচ্ছে। তাহলে সেই রকম যদি শ্রেণী থাকে, সেই শ্রেণীর সীমাগুলির কি করা হয়, মধ্যবর্তী ফাঁকটা পূরণ করার জন্য যে সীমাদ্বয় পর্যন্ত কোনো শ্রেণীকে প্রসারিত করা হয়, সেই সীমাদ্বয়কে ওই শ্রেণী সীমানা বা শ্রেণী সীমান্ত বলা হয়।
তাহলে এটা কিভাবে প্রসারিত করা হয়, এই যে গ্যাপটা পূরণ করা জন্য শ্রেণী সীমাদ্বয়কে কিভাবে প্রসারিত করে এটা গ্যাপটা পূরণ করা হয় দেখো। ওই শ্রেণী সীমানার ক্ষুদ্রতর মানটিকে বলা হয় নিম্ন শ্রেণী সীমানা, আর বৃহত্তর মানটিকে বলা হয় ঊর্ধ্ব শ্রেণী সীমানা। এবার শ্রেণী সীমা থেকে কিভাবে শ্রেণী সীমানা পাবো, মানে ওই যে আমরা যেটা বললাম সীমাদ্বয়কে প্রসারিত করে শ্রেণী সীমানা পাই। তাহলে কি করব, ধরো কোনো শ্রেণীর ঊর্ধ্ব সীমা দেওয়া আছে, ঊর্ধ্ব সীমা ও তার ঠিক পরবর্তী শ্রেণীটির নিম্ন সীমার অন্তর হচ্ছে ডি। তাহলে শ্রেণীটির নিম্ন সীমানা সমান কি হবে, শ্রেণীটির নিম্ন সীমা মাইনাস ডি বাই টু, আর ঊর্ধ্ব সীমানা হবে শ্রেণীটির ঊর্ধ্ব সীমা প্লাস ডি বাই টু। যেমন আগের শ্রেণীটাতে ছিল আমার 70 থেকে 105, 105 থেকে 140, 140 থেকে 175। এখানে যদি এটা হচ্ছে আমার কি, এক্ষেত্রে দেখো আমার শ্রেণী সীমা এবং শ্রেণী সীমানা একই হবে, কারণ এখানে কোনো গ্যাপ নেই। 105-এর পরে এখানে 105-এই শুরু হয়েছে। কিন্তু যদি আমার এরকম থাকতো 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89, তখন দেখো এই যে 69, তারপরে 69 থেকে 70 এর মধ্যে এক গ্যাপ রয়ে যাচ্ছে। তাহলে তখন সীমানাটা হতো এটাই, নিম্ন সীমানা সমান শ্রেণীটির নিম্ন সীমা মাইনাস ডি বাই টু। আর ডিটা কি, এই দুটোর বিয়োগফল, ঠিক আছে, এই দুটোর বিয়োগফল। তাহলে এই দুটোর বিয়োগফল মানে কত হচ্ছে, 70 মাইনাস 69 সমান 1, বা আমি লিখতে পারি 80 মাইনাস 79 সমান হচ্ছে 1, আর বাই টু আছে, ঠিক আছে, সমান কত হচ্ছে 0.5। তাহলে 1/2 সমান 0.5 হচ্ছে। এই যে 0.5টা এটা হচ্ছে নিম্ন সীমার সাথে মাইনাস করতে হবে, আর ঊর্ধ্ব সীমার সাথে প্লাস করতে হবে। তাহলে এখানে নিম্ন সীমা কত আছে 60, তাহলে 60কে 0.5 দিয়ে মাইনাস করলে কত হবে, 5 করলে 10 পাবো 5, হাতে 1 করলে 10, 9, হাতে 59.5। এরপর যখন যোগ করব 69.5, তার মানে তখন শ্রেণী সীমানাটা হয়ে যাবে 59.5 থেকে 69.5। অনুরূপভাবে এটা হয়ে যাবে 69.5 থেকে 79.5, এটা হয়ে যাবে 79.5 থেকে 89.5। তখন দেখো এই গ্যাপটা পূরণ হয়ে গেল। মধ্যমান কাকে বলবো না, চলের যে মান শ্রেণীর সীমানাদ্বয়ের ঠিক মাঝখানে থাকে, যে চলের যে মান শ্রেণীর সীমানাদ্বয়ের ঠিক মাঝখানে থাকে তাকে ওই শ্রেণীর মধ্যমান বা শ্রেণীমধ্যক বলা হয়। কোন শ্রেণীর মধ্যমান সমান কি হয়, ঊর্ধ্ব শ্রেণী সীমা প্লাস নিম্ন শ্রেণী সীমা বাই 2, বা কি হয় ঊর্ধ্ব শ্রেণী সীমানা প্লাস নিম্ন শ্রেণী সীমানা বাই 2। আর কোন শ্রেণীর সীমানাদ্বয়ের অন্তর মানে যদি সীমানাদ্বয়কে বিয়োগ করা হয় তাহলে সেটাই হবে ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। মধ্যমানটা কিভাবে বের করি, ধরো আমার 70 থেকে 105, এই শ্রেণীটার মধ্যমান কি হবে, এখানে নিম্ন সীমা আছে 70, ঊর্ধ্ব সীমা আছে 105, দুটো যোগ করলে কত হবে 70 প্লাস 105 বাই 2, এটা হবে আমার মধ্যমান। ঠিক আছে, এটি যদি ক্যালকুলেশন করা হয় কত হবে 175 বাই 2 সমান 2 8 16, 1 2 7 14, 2.5 87.5, এটা হলো এই শ্রেণীর মধ্যমান। এবার দেখো শ্রেণী দৈর্ঘ্য কাকে বলবো, শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা। ঠিক আছে, এবার পরিসংখ্যা ঘনত্ব এগুলো আমাদের জানা দরকার পরে অঙ্ক করার জন্য। পরিসংখ্যা ঘনত্ব কিভাবে হয়, ঠিক আছে, এবং সূত্রটা দেখো পরে অঙ্ক করার সময় বলে দেবো। শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য হয়, এটা হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব। হলো পরিসংখ্যা ঘনত্ব কি হয়, শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। আপেক্ষিক পরিসংখ্যা কি হয় না, শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। পরিসংখ্যা শতকরা হার কত হয় না, শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা ইন্টু 100। এগুলো হচ্ছে ফর্মুলা। এরপর দেখো কোন মধ্যমান দেওয়া আছে হয়তো, ঠিক আছে, কোন শ্রেণীর মধ্যমান দেওয়া আছে এবং শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে প্রথম শ্রেণীর নিম্ন সীমা কি এবং মধ্যমান মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2, আর ঊর্ধ্ব সীমা হবে মধ্যমান প্লাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2।
এটা একটা উদাহরণের সাহায্যে দেখা যেতে পারে। ধরো কোনো একটা শ্রেণীর মধ্যমান দেওয়া আছে 60, শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে 20, এটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে প্রথম শ্রেণীর নিম্ন সীমাটা হবে মধ্যমান 60 মাইনাস শ্রেণী দৈর্ঘ্য 20/2 সমান কত হচ্ছে 60 মাইনাস 10 সমান 50। এটা হচ্ছে প্রথম শ্রেণীর নিম্ন সীমা। ঊর্ধ্ব সীমা কি হবে? মধ্যমান প্লাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2 সমান কত হবে 60 প্লাস 10 সমান হচ্ছে 70। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে প্রথম শ্রেণীর নিম্ন সীমা, এটা হচ্ছে ঊর্ধ্ব সীমা। তাহলে কত হলো? প্রথম শ্রেণীটা হলো 50 থেকে 70, এটা হচ্ছে প্রথম শ্রেণী। আজ এই পর্যন্ত থাক, পরের দিন কষে দেখি 11.1 নিয়ে আলোচনা করব।